Prendi passi. Romeo, Hiro, Yomi. Usted hace ponga en el soy en esa. Lero, se cacha, papá, no se cacha, no me. Ay, cara. Apunte jesmi. Hiro, ya, lere, aşık, tavari, masayı. Romeo. Romeo. ভালোবাসা কি সত্যি মানুষকে বদলে দেয় নাকি তার আগুনে পুড়ে ছাই হয়ে যায় সব সত্য? আজকের গল্পটা একজন দুর্ধর্ষ গ্যাংস্টার উস্তারা আর তার নিজের স্বামীর খুনের বদলা নিতে মরিয়া এক সাধারণ মেয়ে আফসারের, যেখানে একদিকে আছে বেইমানি আর ক্ষমতার লড়াই আর অন্যদিকে আছে এক অসমাপ্ত প্রেমের হাহাকার। লখনৌ থেকে মুম্বাই আর মুম্বাই থেকে শুধু স্পেন, রক্ত আর বারুদের গন্ধে ঘেরা এই রোমাঞ্চকর জার্নিতে উস্তারা কি পারবে তার ভালোবাসাকে রক্ষা করতে, নাকি জালালের নিষ্ঠুর প্রতিশোধ কেড়ে নেবে সবকিছু? তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক 2026 সালে মুক্তি পাওয়া শাহিদ কাপুর অভিনীত হিন্দি রোমান্টিক অ্যাকশন সিনেমা ও রোমিও এর কাহিনী। মুভির শুরুতেই একটি পুরনো ভাঙা জাহাজ দেখতে পাই। এটা কোনো জাহাজ নয়, বরং একটি বাড়ি। এই বাড়িতে উস্তারা নামের একজন গ্যাংস্টার তার গ্যাং নিয়ে থাকে। এই ভাঙা জাহাজটিকেই বাড়ি বানিয়ে উস্তারা এখানে বাস করে। উস্তারা তার গ্যাং খান সাহেবের জন্য কাজ করে, আর খান সাহেব এই শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার। উস্তারা ওই জাহাজে তার রুমের ভেতর বসে আপন মনে গিটার বাজাচ্ছিল। তখন তার খাস লোক ছোটু তাকে একটা ফোন এনে দেয়। উস্তারা ফোন কানে নিলে ওপাশ থেকে তার বস খান সাহেব তাকে এখন তার সাথে দেখা করতে বলে, কিন্তু উস্তারা মানা করে বলে, আমি এখন যেতে পারবো না, আমার একটি ইমার্জেন্সি আছে। কিন্তু খান সাহেব তার কোনো কথা না শুনে উস্তারাকে দেখা করতে বলে ফোন কেটে দেয়। উস্তারা এতে রেগে গিয়ে ছোটুকে ডেকে বলে, আমি বলেছিলাম না কারো ফোন এলো আমাকে দিবি না? ছোটু জবাব দেয়, আমি তাকে বলেছি কিন্তু সে শুনেনি। উস্তারা রেগে গিয়ে বলে, তাহলে সে কিভাবে জানতে পারে যে আমি বাড়িতে আসি? ছোটু বলে, আমি কি জানি। কিন্তু উস্তারা তার কথা বিশ্বাস করে না। রেগে তার রুম থেকে বেরিয়ে ছোটুকে মারতে আসে। তারা ছোটুর দিকে বন্দুক ধরে বলে, বল কে বলেছে? তখন পেছন থেকে একটি বয়স্ক মহিলা এসে বলে, আমি বলেছি। এই বয়স্ক মহিলাটি উস্তারার দাদি। মহিলাটির দিকে তাকিয়ে উস্তারা বলে, তুই কেন বলেছিস দাদি? দাদি বলে, তুই একটা অকৃতজ্ঞ। খান সাহেব না থাকলে তুই আজকে বেঁচে থাকতি না। জালাল তোকে টুকরো টুকরো করে মাছের খাবার বানিয়ে ফেলত। উস্তারা বলে, এতে খান সাহেবেরই লাভ হয়েছে দাদি। শত্রু কখনো বন্ধু হয় না। উস্তারা খান সাহেবের কাছে না গিয়ে তার লোকদেরকে নিয়ে পার্টি করার জন্য বের হচ্ছিল, কিন্তু দাদি দরজায় তালা লাগিয়ে রেখেছিল, যার কারণে উস্তারা বাইরে যেতে পারে না। দাদি এভাবে উস্তারাকে খান সাহেবের কাছে যেতে বাধ্য করে। উস্তারা এরপর খান সাহেবের সাথে দেখা করতে যায়। খান সাহেব প্রতিদিনই উস্তারাকে কাউকে না কাউকে মারার টার্গেট দিত। খান সাহেব উস্তারাকে আজও কিছু অস্ত্র আর টাকা দিয়ে তাকে নতুন একটা টার্গেট দেয়। খান সাহেব আজ উস্তারাকে জালালের ফাইন্যান্স মিনিস্টার জয়স্তালকে মারার টার্গেট দেয়, যাকে আজ থিয়েটারে পাওয়া যাবে। উস্তারাও তাকে মারার জন্য অস্ত্র নিয়ে থিয়েটারে চলে যায়। ওই থিয়েটারে জয়স্তাল একাই বসে সিনেমা দেখছিল। পুরো থিয়েটারে জয়স্তালের গুন্ডারা ঘিরেছিল। উস্তারা আসতেই তারা তার উপর অ্যাটাক করে। উস্তারা একে একে সবাইকে সেখানে মারতে শুরু করে। থিয়েটারে গান চলছিল, আর উস্তারা সেই গানের তালে তালে নাচতে নাচতে মেসি স্টাইলে গুন্ডাদেরকে ফেরাচ্ছে। বাহ! উস্তারা ধীরে ধীরে জয়স্তালের কাছে পৌঁছে যায়। তখন জয়স্তাল ভয় পেতে থাকে। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে জয়স্তালের বাকি গুন্ডারা চলে আসে। তারা সংখ্যায় ছিল শতাধিক। জয়স্তাল তাদেরকে দেখে নিজের মনে একটা জোশ পায় আর তাদেরকে উস্তারার উপর অ্যাটাক করতে বলে। এই গুন্ডারা উস্তারার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু উস্তারা তাদেরকেও একে একে মারতে থাকে, হুইচ ইজ আনরিয়েলিস্টিক বাট ওকে। তারা জয়স্তালের উপর অ্যাটাক করে। জয়স্তাল এতে ভয় পেয়ে লুকিয়ে পড়ে। তখন সেইখানে খান সাহেব আসে। খান সাহেব উস্তারার সঙ্গে কথা বলতে শুরু করে। তখন জয়স্তাল হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু উস্তারা এটা দেখে খান সাহেবকে বলে, সে পালাচ্ছে, তাকে আগে মার। খান সাহেব উস্তারাকে তাকে মেরে ফেলতে বলে, কিন্তু উস্তারা বলে, আমি কেন মারবো, আপনি মারুন। খান সাহেব বলে, তুই মারবি আর আমি সাফাই করবো, মারার জন্যই তো তুই টাকা পাস, আমি না। এইটা শুনে উস্তারা খান সাহেবকে তার টাকা ফেরত দিয়ে জয়স্তালকে তাকে মারতে বলে। জয়স্তাল সেখান থেকে পালাতেই যাচ্ছিল, তখন খান সাহেবই তাকে গুলি করে মেরে ফেলে। উস্তারা মানুষকে খুন করাতে পারদর্শী ছিল, যার কারণে খান সাহেব তাকে নিজে পোষ্য বানিয়ে রেখেছিল। টার্গেট শেষ করে উস্তারা বাড়ি ফিরে যায়। উস্তারা অনেক আপসেট ছিল, কারণ খান সাহেবের কথায় এইসব খুন করতে তার আর ভালো লাগছিল না। কিন্তু এইসব কাজ থেকে সে বেরো হতে পারছে না, কারণ খুন খারাপির কাজে একবার জড়িয়ে গেলে এই থেকে বের হওয়া সহজ নয়। উস্তারা তার রুমে গেলে সেখানে একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটির নাম আফসা। উস্তারা প্রতি রাতে মেয়েদেরকে নিয়ে এসে তার রুমে রাত কাটাতো। আজ রাতে সে আফসাকে দেখে ভাবে সে হয়তো ওই রকমই কোনো মেয়ে। উস্তারা আফসাকে অনেক ভদ্রভাবে খাবার অফার করে। আফসা বলে, আমি ইফতার করে এসেছি। এইটা শুনে উস্তারা অবাক হয়ে বলে, তুমি রোজা রাখো? আফসা বলে, আমি সব রোজাই রাখি। তারা বুঝতে পারে আফসা অনেক ধার্মিক। আফসা উস্তারাকে জিজ্ঞেস করে, একটি খুনের জন্য আপনি কত টাকা নেন? তারা বলে, এটা টার্গেটের উপর ডিপেন্ড করে, কখনো চাইলে আমাকে বলো, আমি তোমার জন্য ফ্রিতে একটা খুন করে দেবো। আফসা বলে, 4 জনের খুন কিভাবে আপনি ফ্রিতে করবেন? এইটা শুনে উস্তারা অনেক অবাক হয়। আফসা বলে, জালাল, আঠারে, আনসারি আর শঙ্কর, এই 4 জনকে খুন করতে হবে। জালালের নাম শুনে উস্তারা অনেক অবাক হয়, কারণ জালাল এই শহরের সবচেয়ে বড় গ্যাংস্টারদের একজন। সে এতটাই ভয়ঙ্কর যে কেউ তার নাম নিতেও ভয় পায়।
উস্তাদ আফসাকে বলে, তোমাকে এখানকার অ্যাড্রেস কে দিয়েছে? আফসা বলে, পেছনদের গলির শিল্পা চাচি থেকে অ্যাড্রেস পেয়েছি। আমি শহর থেকে শুনেছি জালালকে শুধু একজনই মারতে পারবে, সে হচ্ছে উস্তারা। উস্তারা বলে, বাকি তিনজনকে কেন মারতে হবে? আফসা বলে, কারণ তারা জালালের জন্য কাজ করে। আপনি তো বললেন না কত টাকা নেবেন। উস্তারা তখন ছোটুকে সেখানে ডেকে এনে তাকে চেপে ধরে। ছোটু কেন আফসাকে এখানে ঢুকতে দিয়েছে এটা নিয়ে তার সাথে লড়াই করতে থাকে। উস্তাদ আফসার কাজ করতে রাজি হয় না, বরং সে আফসাকে সেখান থেকে চলে যেতে বলে। আফসা তখন মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু আফসা বাড়ি যায় না। সে সারা রাত উস্তারার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে। উস্তারা এটা দেখতে পায়, কিন্তু সে তাকে পাত্তা দেয় না। রাতের বেলা উস্তারা একটি বারে যায়, সেখানে জুলি নামের একটি মেয়ে ডান্স করার কথা ছিল। জুলি উস্তারার আসার অপেক্ষা করছিল। উস্তারা সেখানে এলে জুলি নাচতে শুরু করে। উস্তারাও জুলির সাথে তাল মিলিয়ে নাচে। উস্তারা বারে সারা রাত এনজয় করে। পরদিন সকালে উস্তারা দেখে আফসা বাড়িতে যায়নি। আফসা উস্তারার বাড়ির বাইরে বসেছিল। এটা দেখে উস্তারা বুঝতে পারে যে আফসা খুবই ডিটারমাইন্ড, যার কারণে সে আফসাকে আবার বাড়ির ভিতরে ডেকে পাঠায়। আফসা তার কাছে এসে তাকে খুব গরম মূল্য হিসেবে অনেকগুলো কয়না দেয়। আফসা আবার এখানে আনসারি, জালাল, পাহাড়ে এবং শঙ্করকে মারার কথা বলে। জালালের নাম শুনে শুরুতে উস্তারা তার গায়ে হাসতে শুরু করে। এরপর উস্তার আফসাকে বলে, জালাল মানুষ নয়, সে জানোয়ার। পুরো শহরে তার লোক ছড়িয়ে আছে, তোমাকে একেবারে টুকরো টুকরো করে ফেলবে। আফসা তখন উস্তারার পিস্তল দেখিয়ে বলে, ওটা বিক্রি করবেন? উস্তারা বলে, বিক্রি করবো, কিন্তু চালাবে কিভাবে? আফসা বলে, শিখে নেব। উস্তারা তাকে জিজ্ঞেস করে, কে শেখাবে? আফসা বলে, আপনি শেখাবেন। এইটি শুনে উস্তারা বলে, ফ্রিতে? আফসা বলে, ফ্রিতে নয়, আমি এর বিনিময়ে যা চাইবেন তাই দেবো। তখন উস্তারা বলে, আমার সাথে এক রাত শুতে হবে। এইটা শুনে আফসা একদম চুপ হয়ে যায়। কিন্তু আফসা জালালকে মারার জন্য এতটাই ডিসপায়ার ছিল যে সে উস্তারার এই কন্ডিশনের পর্যন্ত রাজি হয়ে যায়। উস্তারা আফসাকে তার বানা ফেরত দিয়ে তাকে শনিবার এখানে আসতে বলে চলে যায়। আফসা তখন কান্নায় ভেঙে পড়ে। আফসা বাড়িতে গিয়ে আত্মহত্যা করার জন্য ফ্যানের সাথে ওড়না পেঁচায়। এইখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে যায় আর আমাদেরকে আফসার অতীত দেখানো হয়। স্কুল টাইমে আফসার মাহবুব নামের একটি ছেলের সাথে সম্পর্ক হয়েছিল। একটু বড় হওয়ার পর ছেলেটি তার বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু মাহবুবের খুব বেশি ইনকাম ছিল না, যার কারণে আফসার বাবা তার সাথে আফসার বিয়ে দিতে রাজি হয় না। আফসার বাবা মাহবুবকে আরো বেশি টাকা ইনকাম করে আনতে বলে। তখন মাহবুব আফসাকে বিয়ে করার জন্য আরো টাকা ইনকাম করতে, তখন মাহবুব অক্লান্ত পরিশ্রম করে নিজেকে আফসার যোগ্য করে তোলে। এরপর ধুমধাম করে আফসার বাবা তাকে মাহবুবের সাথে বিয়ে দেয়। আফসা মাহবুবের সাথে মুম্বাই শিফট হয়ে যায়। আফসার মাহবুব অনেক খুশি ছিল, কিন্তু একদিন রাতের বেলা মাহবুবকে আহত অবস্থায় দুজন লোক বাড়িতে নিয়ে আসে। এখানে জানা যায় যে মাহবুব জালালের সাথে কাজ করত। জালালের গ্যাংয়ে শঙ্কর ছিল। সেই গাড়ি করে মাহবুবকে বাড়িতে নিয়ে এসেছে, আর শঙ্কর আফসার উপর কুনজর দিচ্ছিল। রাতের বেলা মাহবুবের অবস্থা অনেক খারাপ হয়। আফসা মাহবুবের পাশে সারা রাত বসে থাকে। পরদিন মাহবুব একটু সুস্থ হলে আফসা তাকে জিজ্ঞেস করে গত রাতে কি হয়েছে। তখন মাহবুব জানায় যে সে বেশি টাকা ইনকাম করার জন্য জালালের গ্যাংয়ের সাথে যুক্ত হয়েছিল। এটা শুনে আফসা মাহবুবকে জালালের গ্যাং থেকে সরে আসার পরামর্শ দেয়। মাহবুব এতে রাজি হয়ে যায়। কয়েকদিন পর মাহবুব একদম সুস্থ হয়ে যায়। মাহবুব সুস্থ হয়ে জালালের জব ছাড়ার জন্য তার কাছে যায়, কিন্তু জালাল এতটাই হিংস্র ছিল যে কেউ তার গ্যাং ছাড়তে চাইলে সে তাকে বেড়ে ফেলত। মাহবুব তার গ্যাং থেকে বের হতে চাইলে জালাল তাকে সেখানেই খুব করে। দুপুরে আফসা মাহবুবের মৃত্যুর খবর পেয়ে মর্গে ছুটে যায়। সকালে সুস্থ অবস্থায় যাকে বিদায় দিয়েছে দুপুরেই সে লাশ হয়ে গেছে। এই দৃশ্যটি আফসা কোনোভাবেই সহ্য করতে পারে না। আফসা এরপর ন্যায় বিচারের জন্য কোর্টে কেস করে। কোর্টে এই কেসের ইনভেস্টিগেশন অফিসার পাঠারে উপস্থিত ছিল। পাঠারে জালালেরই লোক, যার কারণে সে মাহবুবের বিপক্ষে সব প্রমাণ পেশ করে। এখানে জালালের পক্ষের উকিল ছিল আনসারি। আনসারি আর পাঠারে কোর্টে মাহবুবকে একজন গ্যাংস্টার প্রমাণ করে এবং মাহবুবকে দোষী সাব্যস্ত করে। আফসার ন্যায় বিচার পাওয়ার এক বুক আশা নিয়ে গিয়েছিল কোর্টে, কিন্তু সেটাও খারিজ হয়ে যায়। ভেঙে যায় তার শেষ আশা। আফসা এই জন্যই নিজের স্বামীর খুনের বদলা নেওয়ার জন্য এতটা ডেসপারেট হয়ে উস্তারের কাছে গিয়েছিল। সিন প্রেজেন্টে আসে, আমরা দেখি আফসা সুইসাইড করার চেষ্টা করেও তা করে না, বরং সে ঘুমিয়ে পড়ে। পরদিন আমরা আফসাকে একটি হোটেলে কাজ করতে দেখি। আফসা ওই হোটেলে কাজ করেই সংসার চালাতো। ওই হোটেলে উস্তারা আর তার লোকরা খাবার নিতে আসে। সেখানে উস্তারা আফসাকে দেখে তার কাছে যায়, তার নাম জিজ্ঞেস করে। আফসা তার নাম বলে। উস্তারা যখন তাকে ওই দিনের বলা কথাগুলোর জন্য ক্ষমা চায়, কিন্তু আফসা তাকে ক্ষমা করে দেয় আর বলে, এই শহরের মানুষ উদ্দেশ্য ছাড়া কিছুই করে না, পরের দুঃখ মানুষ কিভাবে বুঝবে? উস্তারা বলে, কাউকে খুন করা এতটা সহজ নয়। উস্তারার লোকেরা খাবার নিয়ে তাদের গাড়িতে তুলতে থাকে। আফসাও তাদের গাড়িতে খাবার তুলতে সাহায্য করে। ছোট তখন একটি কল আসে। ছোট আফসাকে খাবারের বক্স গাড়ির ডিকিতে রাখতে বলে ফোন রিসিভ করতে চলে যায়। আফসার ডিকিতে খাবার রাখতে গিয়ে সেখানে একটি পিস্তল দেখতে পায়। আফসা ওই পিস্তলটি নিয়ে নেয়। পরদিন আফসা একটি ক্যাফেতে যায় আর সেখানে আনসারি আর পাঠারে এসে খাবার খেত। আজও পাঠারে আর আনসারি সেখানে এসেছে। পাঠারে নিজের জন্য পাত্রে খুঁজছিল। একজন ঘটক তাকে মেয়েদের ছবি দেখাচ্ছিল। পাঠারে ওই মেয়েদের ছবি দেখে ঘটককে বলে, সুন্দর একটা মেয়ে খোঁজো, এমন কাজের মেয়ে নয়, যাকে আমি বিয়ে করবো তাকে দেখে যেন সবাই অবাক হয়ে যায়। আফসা এখানে বসে তাদের উপর নজর রাখছিল আর তাদেরকে মারার সুযোগ খুঁজছিল। আফসা বারবার চেষ্টা করেও কোনোভাবেই সাহস করতে পারছিল না। এক পর্যায়ে পাঠারে সেখান থেকে বেরিয়ে যায়।
এতে আফসা একটু বিচলিত হয়ে যায়, যেহেতু আনসারিও সেখানে ছিল, তাই আফসা আনসারিকে মারা টার্গেট করে। আনসারি ক্যাফে ওয়াশরুমে গেলে আফসাও পিস্তল নিয়ে তার পেছন পিছন যায় আর তার দিকে বন্দুক তাক করে। আনসারি আয়নায় তার হাতে বন্দুক দেখে ভয় পেয়ে যায় আর হাত উপরে তুলে বলে, তোমার কোথাও ভুল হচ্ছে, আমি তোমার কি ক্ষতি করেছি? তখন আফসা বলে, আমি মাহবুবের স্ত্রী। আফসা বন্দুক চালাতে অভ্যস্ত ছিল না, যার কারণে চেষ্টা করেও সে তার দিকে গুলি চালাতে পারছিল না। আফসার হাত কাঁপছিল। সেটার সুযোগ নিয়ে আনসারি আফসার উপর অ্যাটাক করে তার বন্দুক ফেলে দেয়। এখানে আফসা তার মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে আফসা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আনসারি তখন আফসার পিঠে গুলি করে, যার ফলে আফসার সেখানে মুখ ঠুকরে পড়ে যায়। আনসারি আফসার কাছে গিয়ে বলে, মাহবুবের কাছে তোকে পাঠিয়ে দিচ্ছি। এইটা বলে সে আফসাকে গুলি করতেই যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে উস্তারা পেছন থেকে এসে আনসারির গলা ছুরি দিয়ে কেটে তাকে মেরে ফেলে। এরপর উস্তারা আফসাকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে ডাক্তারের সাহায্য ছাড়াই কাঁচা হাতে আফসারার পিঠ থেকে গুলি বের করে ব্যান্ডেজ করে দেয়, যার ফলে আফসারার প্রচন্ড কষ্ট হয়। আজকে দেশাই নামের এক লোকের সাথে উস্তারার মিটিং ছিল, কিন্তু আফসার কারণে তারা কেউই সেখানে যেতে পারে না, যার কারণে ছোট দেশাইকে মানা করে দেয়। অপারেশন শেষ করে তারা ছাদে চলে আসে আর তার সাথে ছোটুও আসে। ছোটু তারাকে বলে, আমরা এখন এখান থেকে আর বের হতে পারবো না, তাই না? মরে গেলেও এই মুম্বাইয়ের ভূত হয়ে ঘুরতে হবে। কাল আমাদের জীবন বদলাতে যাচ্ছি, এখন আমরা কি করবো? কিন্তু উস্তারা তার এই কথার কোনো জবাব দেয় না। এরপর উস্তারা খান সাহেবের সাথে দেখা করতে চার্চে চলে যায়। সেখানে খান সাহেব উস্তারাকে বলে, আনসারিকে মার্ডার করার অর্ডার এখন আমি দেইনি, তুই কেন তাকে মারলি? উস্তারা তাকে এর জন্য সরি বলে। খান সাহেব জিজ্ঞেস করে, তুই ওখানে কেন গিয়েছিলি? উস্তারা মিথ্যা বলে যে আমি সেখানে খাবার খেতে গিয়েছিলাম। খান সাহেব বলে, পুলিশের কাছে সাক্ষী আছে, তারা তোকে সেখানে একটি মেয়ের সাথে দেখেছে। এটি শুনে উস্তারা চুপ হয়ে যায়। খান সাহেব বলে, সামনের মাসে নেপালে জালালের কম্পাউন্ডের ডেলিভারি, আমাদেরকে অনেক কেয়ারফুলি প্রিপেয়ার হতে হবে। আমি যতক্ষণ না বলছি তুই বাইরে বেরোবি না। রাতের বেলা উস্তারা আফসার কাছে গিয়ে বলে, মারা সহজ নয়, একবার কাউকে খুন করলে নিজের ভেতর পার্মানেন্টলি একটা জানোয়ার তৈরি হয়ে যায়। ভাগ্য ভালো তুমি আজ এটা করনি, সুস্থ হলেই তুমি তোমার বাড়ি ফিরে যাবে। এরপর আফসার সেখানে থাকতে শুরু করে। আফসা আস্তে আস্তে উস্তারা লোকদের সাথে মিশতে শুরু করে, তাদের সাথে বসে ক্যারাম খেলে। বহুদিন পর আফসা মন খুলে হাসে। তাদের সাথে আফসার দিন অনেক ভালোই কাটছিল। উস্তারা খান সাহেবের কথা মতো বাইরে না বের হয়ে আফসার সাথে সময় কাটায়। ধীরে ধীরে আফসার সাথে উস্তারার সম্পর্ক আরো গভীর হয়। রাতে আফসা দাদির সাথে ঘুমায়। দাদি সারা রাত নাক ডাকে, আর যার কারণে আফসার ঘুমের অসুবিধা হয়। এই জন্য আফসার বাইরে বসে গান গাইতে থাকে। সেই সময় উস্তারা দুইটি মেয়ের সাথে তার রুমে ছিল। আফসার গান শুনে উস্তারা তাকে এসে বলে, কি করছো? আফসা বলে, আমার বাবার লেখা গান, আমার বাবা একজন ক্লাসিক্যাল গায়ক, আমিও তার থেকেই শিখেছি। আফসার উস্তারা এখানে বসে গল্প করে। আফসা উস্তারাকে জিজ্ঞেস করে, আপনি কোথায় থাকতেন? উস্তারা বলে, আমি লখনৌতে থাকতাম। আফসা জিজ্ঞেস করে, আপনার নাম উস্তারা কিভাবে হল? তখন উস্তারা বলে, লখনৌতে আমি একটি সেলুনে কাজ করতাম, সেখানে আমার বাবাকে এক কাস্টমার মেরেছিল। সে একদিন কাউকে দাড়ি কাটতে এসেছিল, আমি সেদিন তাকে খুন করে ফেলেছিলাম। যে ডাক্তার লাস্টটি পোস্টমর্টম করেছিল সে বলেছিল যে খুনি একজন আর্টিস্ট। তখন থেকেই আমি ফেমাস হয়ে যাই। উস্তারা আফসাকে আবার গান গাইতে বলে। আফসাও আবারও গুনগুন করে তাকে গান শোনায়। গানের মাঝখানে উস্তারা উঠে চলে যেতে থাকে, আর আফসা বলে, আমি এখন বাড়ি চলে যাই, আমি এখন ঠিক হয়ে গেছি। উস্তারা তখন আফসার কাছে এসে তাকে চাদর দিয়ে কভার করে দেয় আর বলে, আমি তো ভেবেছিলাম এই ক্ষত হয়তো কখনোই মিটবে না। পরদিন ছোট উস্তারাকে খান সাহেবের কল এনে দেয়। খান উস্তারাকে বলে, নেক্সট উইকেন্ড নেপালের উদ্দেশ্যে বেরোতে হবে। উস্তারা বলে, এইবার নেপালের ছুটি কাটিয়ে আসবো। ছোট উস্তারাকে বলে, সাথে ওই মেয়েটিরও টিকিট কেটে নেই। উস্তারা এতে সম্মতি দিয়ে দেয়। এখানে বোঝা যায় যে উস্তারা আফসাকে ভালোবেসে ফেলেছে। রাতের বেলা উস্তারা গুলি চালানোর প্র্যাকটিস করছিল, তখন আফসা সেখানে এসে বলে, আমি বাড়ি ফিরে যাব। উস্তারা বলে, ফিরে গিয়ে কি করবে? আফসা বলে, জানি না। তখন উস্তারা বলে, আমি জানি, হয় আত্মহত্যা আর না হয় বিয়ে, দুটোতে একই জিনিস। আফসা জিজ্ঞেস করে, আত্মহত্যা কেন করবো? উস্তারা বলে, কারণ তুমি মনে মনে নিজেকে মাহবুবের খুনি ভাবো। যদি জালালের থেকে প্রতিশোধ নিতে না পারো তাহলে নিজের থেকে প্রতিশোধ নেবে। প্রতিশোধ জালাল থেকেই নিতে হবে। কিন্তু আফসা বলে, আমার দ্বারা তা সম্ভব নয়। উস্তারা বলে, তোমার মাহবুবকে তারা এত সহজে মানেনি, তারা তাকে কষ্ট দিয়ে মেরেছে। সিন এইখান থেকে ফ্ল্যাশব্যাকে যায়। সেদিনের সিন দেখানো হয় যেদিন মাহবুবকে খুন করা হয়েছিল। মাহবুব সেদিন শঙ্করের কাছে গিয়েছিল। সেখানে ফোনের মাধ্যমে জালালকে এসে বলেছিল যে তার সাথে সে আর কাজ করতে চায় না। জালাল এতে তাকে পারমিশনও দিয়েছিল। এখানে আমরা শঙ্করের সাথে পাঠারিকেও দেখতে পাই। পাঠানও জালালের সাথে যুক্ত ছিল। জালাল তাকে পারমিশন দিল, তার লোকদেরকে মাহবুবকে মারার অর্ডার দেয়। মাহবুব এটা বুঝতে পেরে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু জালালের লোকেরা তাকে ধরে ফেলে। এরপর ওই পাঠানি মাহবুবকে গুলি করে হত্যা করে। মাহবুব সেখানে ছটফট করতে করতে মারা যায়। সিন প্রেজেন্টে আসে। পরদিন উস্তারা তার লোকজন নিয়ে তাদের নেপালি মিশনে ডিসকাস করছিল। তখন সেখানে আফসা এসে উস্তারাকে বলে, আমি গুলি চালানো শিখতে চাই। এইবার উস্তার আফসাকে গুলি চালানো শেখায়। এরপর উস্তার আর আফসা নেপাল চলে যায়। আফসা উস্তারাকে জিজ্ঞেস করে, আপনি জালালের জন্য কাজ করতেন? জালালের জন্য জালালের সাথে লখনৌ থেকে মুম্বাই, মুম্বাই থেকে দুবাই, আর দুবাই থেকে স্পেন পুরোটাতেই কাজ করেছি।
আফসা জিজ্ঞেস করে, আপনি স্পেন থেকে ফিরে এলেন কেন? মুস্তারা বলে, আগে আমরা হিন্দু মুসলমান সব একসাথে কাজ করতাম, কিন্তু পরে আমরা ভাগ হয়ে গেছি। জালাল পাকিস্তানের সাথে হাত মিলিয়েছিল, এই সম্পর্ক আমার পছন্দ হয়নি। আফসা বলে, আমি তো শুনেছিলাম আপনি জালালের ভাইকে মেরেছিলেন, এই কারণে স্পেন থেকে ফিরে এসেছেন। মুস্তারা বলে, আমাকে তাকে মারতে হয়েছে, এখন আবার জিজ্ঞেস করো না কেন। আফসানা তবু তাকে জিজ্ঞেস করতে থাকে, তখন সেখানে ছোট আর তার লোকজন নিয়ে চলে আসে। তাদেরকে দেখে উস্তাদ অনেক অবাক হয়। ছোট তাদেরকে বলে, আমি কি তোদের আমার পিছু পিছু আসতে বলেছিলাম? তখন ছোট বলে, আপনি কি তোতা আর রাজার গল্প শুনেছেন? যেমন তোতা রাজার প্রাণ ছিল, তেমনি আপনি আমাদের প্রাণ। তখন তাদের মধ্যে একজন আফসাকে ইঙ্গিত করে মজা করে বলে, কিন্তু ভাইয়ের প্রাণ অন্য কারোর সাথে বাধা। এইটা নিয়ে তারা অনেক হাসাহাসি করে। এরপর তারা সবাই মিলে তাদের মিশনে চলে যায়। তারা সবাই একটি গুহার ভেতরে ঢুকে পড়ে, যেখানে জালালের মালামালগুলো তার লোকেরা নিয়ে যাচ্ছিল। তারা সবাই মিলে জালালের লোকদের উপর আক্রমণ করে, তাদের ওই মালামাল বাজেয়াপ্ত করতে যায়। তখন একটি গাড়ি সেখানে এসে উস্তারার লোকদের উপর গুলি চালায়। এইখানে দুই পক্ষের মধ্যে একটি লড়াই শুরু হয়। এক পর্যায়ে জালালের লোকেরা উস্তারা তার ছোটকে এখান থেকে তুলে নিয়ে যায়। এরপর আমরা স্পেনে জালালকে দেখতে পাই। তার লোকেরা উস্তারাকে তুলে এনে তাকে কল দিয়ে বলে, বিশ্বাসঘাতককে ধরে ফেলেছি। ওই লোকটি তার ফোন উস্তারার কাছ থেকে নিয়ে যায়। জালাল উস্তারাকে বলে, উস্তারা, আমার ছুটে যাওয়া তীর, আমি আজও বুঝতে পারিনি যে তুই মহসিনকে কেন মেরেছিস। তোর কারণে আমার বাচ্চা গর্ভে মারা গেছে, আমার স্ত্রী পাগল হয়েছে। আমি তোকে কথা দিচ্ছি রে, তোকে আমি খুব দ্রুত মারবো। এরপর সে ফোন কেটে দেয়। জালাল স্পেনের একটি বুল রেসিং এ বসে রেস দিচ্ছিল, সেখানে ওই ষাঁড়টি লোকটিকে অনেক আহত করে ফেলে। জালাল ফোন কেটে দিয়ে নিজে ওই ষাঁড়ের সাথে লড়াই করতে মাঠে নামে। আর এদিকে আফসা জালালের লোকের ওপর গুলি চালাতে যায়। তখন উস্তারা নিজেকে ছাড়িয়ে নিয়ে তাদের সাথে ফাইট করতে শুরু করে। আফসা সেখানে জালালের লোকদের খুন করে মাহবুবের মৃত্যুর প্রতিশোধ নেয়। জালাল বুল রেসিং এ জিতে যায়। আর তখন উস্তারা তাকে ফোন করে বলে, আমার রাস্তায় আসিস না, তাহলে মাঝ রাস্তাতে মারা যাবি। আর হ্যাঁ, আমি নই, বরং তুই তোর ভাই মহসিনকে মেরেছিস, তার সাথে তোর নিজের বাচ্চাকেও তুই মেরেছিস। এরপর উস্তারা ফোন কেটে দেয়। উস্তারা তার বন্ধুরা মিলে নিহত সবার সব কবর দেওয়ার কাজ করতে থাকে। সবাই কান্না ভেঙে পড়ে। দূর থেকে আফসা উস্তারাকে দেখছিল। পরে তারা আলাদা করে গাছের নিচে বসে। আফসা তখন জিজ্ঞেস করে, আপনি আমাকে বাঁচাতে গিয়ে সবাইকে মরতে দিয়েছেন? উস্তারা প্রথমে এড়িয়ে গেল। আফসা তখন উস্তারের হাত মাথায় রেখে কসম খেয়ে বলতে বলে। তখন উস্তারা বলে, আফসার প্রতি তার একটা মায়া হয়ে গেছে। আফসা এই সময় উদিতের একটি বিয়ের দৃশ্য কল্পনা করে। উস্তারা আফসার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এভাবে রাত পার হয়। সকালে উঠে উস্তারা দেখে তার গায়ে আফসার ওন্না চাদরের মতো করে রাখা। সে সেটা নিয়ে তাদের তাঁবুর কাছে আসে। এরপর ফ্রেশ হতে হতেই তার এক বন্ধু বলে, এবার যাও যাক। উস্তারা তখন আফসাকে ডাকতে বলে, কিন্তু সে জানায় আফসা অনেক আগেই চলে গেছে। উস্তারা তো অবাক, এইভাবে চলে গেল কেন? উস্তারা হয়তো মনে মনে তাকে অনেকটাই ভালোবেসে ফেলেছে। এরপর আমরা স্পেনের দৃশ্য দেখি, যেখানে বসে জালাল ভাই দেশে ড্রাগ ডিলিং করছিল। ফোনে সে তার কর্মীদের 3 সপ্তাহের মধ্যে মাল পাঠানোর জন্য বলে, কিন্তু তার লোকেরা বলে 3 সপ্তাহ তো কম হয়ে যায়, 6 সপ্তাহ লাগবে। কিন্তু জালাল ভাই বলে, একদিন কম বেশি না, 3 সপ্তাহ টাইম। তারপর তার লোকেরা প্রোটেকশনের ব্যাপারে কথা তোলে, কিন্তু জালাল ভাই সেটা নিয়েও গালিগালাজ করতে শুরু করে। এরই মধ্যে আমরা দেখি জালাল ভাই একটা রুমের সামনে এসে থেমে যায়। সেখানে তার স্ত্রী রাবিয়া দেওয়ালে ছবি আঁকছিল। তখন ফোন হোল্ডে রেখে জালাল ভাই সেখানে যায়। রাবিয়াকে জিজ্ঞেস করে সে কিসের ছবি আঁকছে। রাবিয়া জানায়, চাঁদের ছবি, চাঁদটা আহত, রক্ত বের হচ্ছে। জালাল বলে, রক্ত কি নীল হয়? রাবিয়া বলে, আমার চাঁদ যখন মারা যায় তখন তার সব রক্ত নীল হয়ে যায়, আমি রাস্তার কাছে শুনেছিলাম। অর্থাৎ তাদের সদ্যজাত সন্তান মারা যাওয়ার সময় অক্সিজেনের অভাবে সে নীল হয়ে গিয়েছিল। জালাল ইমোশনাল হয়ে যায়। এরপর রাবিয়া তাকে আকাশের দিকে রং করতে বলে। জালালের স্ত্রী কথা শুনে সেটাই করে। তখন তার বডিগার্ড এসে বলে, এখনো হোল্ডে আছে কল। জালাল ফোন নিয়ে বলে, কাঠমান্ডুতে যে মাল গেছে সেটা আমার বাপের না, আমি যেটা বলছি সেভাবেই করো। তার লোকেরাও তাকে হ্যাঁ বলে। এরপর জালাল ফোন রেখে আর স্ত্রী রাবিয়ার পিছনে যায়। উস্তারা এরপর বাড়ি ফিরে এসে আফসানার খোঁজ করতে তার আন্টির বাড়িতে আসে। এখানে উস্তারা একটি তালা দেওয়া রুমে উকি দিয়ে দেখে সেখানে এখনো সিরিগের সাথে ফাঁসের ওড়না ঝুলছে। উস্তারার বন্ধু ছোট আন্টিকে বলে, আফসা এখানে যেন ইমিডিয়েট খবর দেয়, দেরি না করে। এরপর উস্তারাকে আমরা বাড়িতে ইসমাইল খানের সাথে কথা বলতে দেখি। খান সাহেব যে ইনফরমেশন কালেক্ট করতে দিয়েছিল তার ছবি এনে দিয়েছে। খান সাহেবের কাজ শেষে উস্তারা তাকে আফসানার ছবি দিয়ে বলে, এই মেয়ের খোঁজ লাগবে, আর এর ডিটেলস পেছনে দিয়ে আছে। খান সাহেব বলে, প্রেমের দিওয়ানা হয়ে গেছে একদম, আমার কুকুর আমাকে ঘিউ করছো। উস্তারা বেশ কড়া করে বলে। তখন খান সাহেব বলে, ঠিক আছে, আমাদের ডিপার্টমেন্টের বাকি কাজ বাদ রেখে এখন তোমার কাজই করবো না হয়। এরপর খান সাহেব বেরিয়ে যায়। তখন দাদির সাথে দেখা হয়। দাদি খান সাহেবকে জুস অফার করে, কিন্তু খান সাহেব বলে, জুস না হয় আরেকদিন খাওয়া যাবে, এখন জুস উস্তারাকে দেন, প্রেমের গরম ঠান্ডা হবে। দাদি তখন ভেতরে গিয়ে উস্তারের সাথে কথা বলে, তাকে এসব করতে নিষেধ করে। ওই মেয়েকে ভুলে যেতে বলে। শুধু শুধু একটা মেয়ের জীবন সে কেন নষ্ট করবে? কিন্তু উস্তারা তো ভুলতে পারছে না। সিগারেট টানতে টানতে রোমান্টিক মুহূর্ত কল্পনা করে আস্তানার সাথে, এমনকি একাকী মুহূর্তে উস্তারা নিজেকে গুলি করে শেষ করে দেওয়ার চিন্তাও করে।
একসময় সে আফসানার সাথে পুরনো রেকর্ড করা ভিডিও ছাদে শুয়ে দেখছিল, তখন ছোট একটা সুন্দরী মেয়েকে নিয়ে আসে, হয়তো কল গার্ল টাইপ। কিন্তু উস্তারা তাকে চলে যেতে বলে। মেয়েটা তখন অ্যাডভান্স পেমেন্ট ফেরত দেয়। উস্তারা বলে ফেরত দেওয়া লাগবে না, নিয়ে যাও। কিন্তু মেয়েটা রাজি হয় না। এভাবে দুই পক্ষের মধ্যে তর্কের এক পর্যায়ে উস্তারা জিজ্ঞেস করে, ওকে ডাকতে কে বলেছে? ছোট বলে, আমি বলিনি, দাবি ডেকেছে। তখন মেয়েটা কাছে এসে বলে, প্রেমের ক্ষত একাকি থাকলে কমবে না। আপনি আপনার টাকা ফেরত না নিলে আমিও বিনা পরিশ্রমে টাকা নেওয়ার ইচ্ছা রাখি না, তাই আমাকে একটা সুযোগ দিন। এরপর তারা রুমে যায়। মেয়েটা নানাভাবে ডান্স করে উস্তারাকে সিরিয়াস করার চেষ্টা করে। একসময় সে খুব ঘনিষ্ঠ হয়, কিন্তু হঠাৎ উস্তারার কি যেন হয়, হাওমাও করে সে কাঁদতে শুরু করে। বিছানায় গড়িয়ে গড়িয়ে কান্না করতে থাকে। মেয়েটা ভয় পেয়ে দ্রুত তার জামা কাপড় নিয়ে পালায়। অন্যরা রুমে এসে উস্তারার এবং পাগলামি দেখে তারাও কান্না করতে শুরু করে, যেন এক মরা কান্না, দল বেঁধে কান্না করছে। এরপর উস্তারার কি হয় কে জানে, সে উঠে গিয়ে একটা রাইফেল নিয়ে বেরিয়ে পড়ে। আর সে সোজা চলে যায় জালাল ভাইয়ের একটা গোডাউনে। তার শুরুতেই সেখানে গার্ডদেরকে সে মারতে শুরু করে। এরপর আস্তে আস্তে ভেতরে যেতে থাকে আর সবাইকে মারতে থাকে নির্মম ভাবে, কেউই যেন তার হাত থেকে বাঁচতে না পারে। এরপর ভেতরে ঘুরে গিয়ে সাধারণ কর্মীদের বের করে দেয় আর জালালের এক লোককে প্রথমে অ্যাসিড দিয়ে মারে, তারপর শিকল গলায় বেঁধে ঝুলিয়ে দেয়। বের হয়ে আসার সময় পুরো গোডাউনে আগুন দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে চলে আসছে উস্তারা। এরপর এই খবর স্পেনে জালালের কাছে পৌঁছে যায়। জালাল তখন তার একটা রুমে পানি পড়ার সমস্যা সমাধানের জন্য মিস্ত্রি ডাকে। মিস্ত্রি গ্যারান্টি দেয় এখন আর পানি পড়বে না। জালাল বলে, এরপর যদি এক ফোঁটা পানি পড়ে তাহলে মিস্ত্রির শেষ দিন। অন্যদিকে জালালের দুজন লোক জানায়, খান সাহেব উস্তারাকে প্রোটেকশন দিয়ে রাখছে বলে কেউ কিছু করতে পারছে না, খানকে আগে শোনাতে হবে। কিন্তু জালাল বলে, খান গেলে অন্য কেউ আসবে, কিন্তু সমাধান হবে না, সমাধান করতে হবে গোড়া থেকে, আর গোড়া হচ্ছে উস্তারা। এবার হঠাৎ আবারও পানি পড়তে শুরু করে। নিশ্চিত তো এখন খবর আছে। জালাল ফোন হোল্ডে রেখে তার বডিগার্ডকে বাইরে পাঠিয়ে দেয় আর দরজা বন্ধ করে মিস্ত্রিকে মারতে মারতে মেরেই ফেলে। সারা শরীরে রক্ত মাখা অবস্থায় বেরিয়ে আসে। এরপর ফোনে বলে, 7 দিন সময় দিলাম, 8 দিনের মাথায় শুনতে চাই উস্তারা ফিনিশ, নাইলে তোদের দুজনকেও ফিনিশ করে দেব। এইদিকে উস্তারা এই কাজে খান সাহেব রেগে আগুন, কেন তার অনুমতি ছাড়া জালালের গোডাউনে আক্রমণ করলো। এখন উপরমহল থেকে খান সাহেবকে জবাব দিতে হবে, তাদেরকে না জানিয়ে এত বড় কাজ করে ফেলেছে সে কেন। এসব বলতে বলতে সে উস্তারাকে মারতে থাকে। উস্তারা শেষে বলে, আমি ভেবেছিলাম আপনি খুশি হবেন, পুরস্কার দেবেন। খান সাহেব কাছে এসে বলে, পুরস্কার তো পেয়ে যাবি, এনে পাসপোর্ট, 72 ঘন্টা পর যেন তোর ইচ্ছে কেউ না দেখে। উস্তারা জিজ্ঞেস করে, তাহলে জালালের কি হবে? খান সাহেব বলে, এসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। উস্তারা আরো জিজ্ঞেস করে, আফসার কোনো খোঁজ আছে কিনা? খান সাহেব বলে, কানপুর, নাগপুর, দিল্লি, চেন্নাই সব জায়গায় খুঁজছি, পাইনি। এই মেয়ের চক্করে আমি নিজেও মরবো। এইসব বলতে খান সাহেব যখন বেরিয়ে যায় তখন সেখানে ময়লার ঝুড়িতে উস্তারার পরিচিত দোকানের বিরিয়ানির প্যাকেট দেখে। বিরিয়ানির প্যাকেট ছিল আফসার আন্টির দোকানের। তাই পরের দিন সকাল সকাল গাড়ি থেকে সেখানে ফলো করার জন্য সে যেতে থাকে। ছোট বলে, কে বিরিয়ানি খাবে নাকি কি করবে, এখন এসব ভেবে লাভ আছে, হাতে পাসপোর্ট পাওয়া গেছে, এটা যেন জ্যাকপট, চাইলে যে কোনো দেশে ঢুকতে পারবে, ইতালি, ফ্রান্স, জার্মান। উস্তারা তাকে চুপ থাকতে বলে। এরপর তাদের আরেকজন খবর দেয় যে চাচি বেরিয়েছে। তখন উস্তারা ছোট ট্যাক্সি নিয়ে ফলো করে। ফলো করতে করতে তারা একটা গণেশ পূজার মণ্ডপে যায়। এক মেয়েতার আয়োজনে এটা হচ্ছিল। আর এইখানে ইন্সপেক্টর পাঠারে আর আফসানাকেও দেখে তারা। আফসাকে দেখে সে একই সাথে অবাক হয় আর তার মনও ভেঙে যায়। এইদিকে দেখা যায় আফসার বিয়ে ঠিক হয়েছে ইন্সপেক্টর পাঠারের সাথে। ইন্সপেক্টর পাঠারে তার স্ত্রী ও শাশুড়িকে নেতার পুজোর অনুষ্ঠানে নিয়ে আসে। ইন্সপেক্টর পাঠারে তার স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেয় নেতা। এখানে আফসার নাম রানী শর্মা। সুন্দরী মেয়ে দেখে নেতার ছুকছুক সভা শুরু হয়। নানা বাহানায় গায়ে হাত দেয়, কিন্তু আফসাকে দেখে মনে হয় তার অন্য কোনো উদ্দেশ্য আছে। এখন নেতা যখন ইন্সপেক্টর পাঠারেকে আলাদা দিকে নিয়ে যায় তখন উস্তারাকে শেষ করার ব্যাপারে আলাপ করে। তখন আফসা আর তার মায়ের হাতের আংটি বদল করে নেয়। এর মধ্যে একটা রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে। এরপর সবাই বিসর্জনের নাচ গান, আনন্দ, রং খেলায় মেতে ওঠে। যে নেতা আফসার গায়ে থাকতে চেষ্টা করে। আর এইভাবেই এক পর্যায়ে আফসা তার আংটি ঘুরিয়ে ছোট পিন বের করে তার নেতার গলায় সজোরে মেরে দেয়। নেতা আহত হয়ে শেষ মুহূর্তের আগে আফসার দিকে তাকিয়ে ঢলে পড়ে। তখন আফসা সেখানে সামনে উস্তারাকে দেখতে পায়। নেতার অন্য সাগরের যখন আফসাকে মারতে আসে তখন উস্তারা তাকে ধরে গলা কেটে দেয়। এরপর আফসা চিৎকার করে কান্নার এমন মার করে যেন সে নির্দোষ আর নিষ্পাপ। ইন্সপেক্টর পাঠার এসে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে আর আফসার চোখে তখন দিলেইনি হাসি দেখা যায়। চাচি এদিকে ফিরে এসে দেখে উস্তারা তার ঘরে। এইবার যে ধরা পড়ে গেছে তা সে বুঝতে পারে। চাচি বলে, আমার কোনো দোষ নেই, আমাকে যেভাবে করতে বলা হয়েছে আমি তাই করেছি। এবার আমরা ফ্ল্যাশব্যাক দেখি খান সাহেবই চাচিকে ডেকে নিয়ে আফসার সাথে ভাইজি ফুকু সম্পর্ক বানিয়ে দিয়েছে আর একটা মিশনের জন্য কাজ করাবে বলেছে। টাকাও দেয় ভালো, আর বলে কদিন পরে এই মেয়ের বিয়ে হবে বড় অফিসারের সাথে, আয়েশ করে কাটাতে পারবে। প্রথমে চাচি রাজি হয় না। খান সাহেব বলে মিশনের জন্য ভালো টাকাই পাবে, কি আর করা, গরিব মানুষ তাই রাজি হয়ে যায়। এই গ্রামের চাচিকে খান সাহেবের জন্য বিরিয়ানি আনতে দেখেছিলাম। বর্তমানে আসা চাচি বলে, খান সাহেব জানলেও আমি এখন বাঁচবো না, পাঠারে জানলেও আমি এখন বাঁচবো না। ছোট বলে, আমাদের ভাই কি করবে এটাও ভেবে দেখো।
উস্তারা তো রাগি চোখে চাচির দিকে তাকিয়েছিল। এদিকে আমরা আফসাকে দেখি বাড়িতে ফিরে আসে, রান্নাঘরে গিয়ে গান শুনতে শুনতে খাবারের ব্যবস্থা করছিল। তখন বেডরুম থেকে শীষ দেওয়ার মতো আওয়াজ আসে। আফসা ভাবে তার স্বামী এসেছে, কিন্তু এসে দেখে উস্তারা বেডে শুয়ে আছে। আফসা জিজ্ঞেস করে সে কি চায়। উস্তারা উঠে তাকে আলমারির সাথে চেপে ধরে আর বলে, আমাকে তো ভূত বানিয়ে রেখেছ, কেন এমন করলে? আফসা বলে, আমার হাতে আর কোনো উপায় ছিল না। মানুষের লাশ দেখতে দেখতে ক্লান্ত আমি, তাই নিজের ভালোবাসাকে আমার জন্য মরতে দিতে পারি না। আফসার কথা শুনে উস্তারা হাসে। এরপর উস্তারা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিল। তো আফসা বলে, আমার শেষ ইচ্ছা রাখবে, আমাকে আমার মতো থাকতে দাও, আমাকে মুক্তি দাও, আর যোগাযোগ রাখবে না। উস্তারা হাসতে হাসতে বিছানায় বসে পড়ে। তাহলে আমার উসুন কোথায়? আফসা জিজ্ঞেস করে সে কি চায়। উস্তারা নির্লজ্জের মতো বলে, তোমার সাথে শুতে চাই। আফসা অবাক হয় এবং কাছে এসে বসে উস্তারাকে বোঝায়, আমার রাস্তায় এসো না, নিজেকে বিপদে ফেলো না। কিন্তু উস্তারা কড়া করে বলে, জামা খোল। আফসা রাগে খুবই তার জামা খুলে ফেলে, কিন্তু উস্তারা তার দিকে চেয়ে চোখ নামিয়ে নেয়। আফসা বলে, তুমি নিজেও জানো না তুমি কি চাও। তুমি শরীর চাও না, তুমি চাও আত্মা, কিন্তু এই জন্যে তা পাবে না। উস্তারা তাকে বিছানায় ফেলে একদম কাছে গিয়ে বলে, আমি এমন কাজ করব যাতে আমার জন্য তোর মনে শুধু ঘৃণাই থাকে। এরপর উস্তারা চলে যেতে থাকে। তখন আফসা তার হাত ধরে বলে, ভালোবাসা একটা অভিশাপ, তোমারও লেগেছে আর আমারও। উস্তারা আর কিছু বলে না, রুমে একটা মদের বোতল পেয়ে সেখানে নিয়ে চলে যায়। রাস্তায় এসে মদ খেয়ে সে মাতলামি করতে থাকে, এমনকি গলির গুন্ডাদের কাছে গিয়েও সে ইচ্ছে করে মার খায়। পরে তো ছোট সে তাকে উদ্ধার করে। ছোট তাকে অনেক রিকোয়েস্ট করে যেন মেয়েটাকে সে ভুলে যায়, কিন্তু তাও উস্তারা উল্টো পাল্টা কথা বলতেই থাকে। এবার আমরা দেখি উস্তারা এক এক করে ইন্সপেক্টর পাঠারে খান সাহেব আর আফসার উপর তার লোকদের দিকে নজর রাখছে, কখন কই যায় কি করে এইসব। এদিকে ইন্সপেক্টর পাঠারে আবার খান সাহেবের উপর নজর রাখছে। এর সূত্র ধরে খান সাহেব একটা ট্যাক্সিতে বসে আফসার সাথে দেখা করার প্ল্যান করে। পরে ট্যাক্সি ড্রাইভার তার ইন্সপেক্টর পাঠারেকে পাঠিয়ে দেয়। তো সময় মতো ট্রেনে বোরখা পরে দেখা করতে আসে আফসার। খান সাহেবের সাথে মিটিং করবে ট্রেনে। তার পাশের বগিতে উঠে উস্তারা আর সে তাদের উপর নজর রাখে। এরই মধ্যে তার স্পাই জানা ইন্সপেক্টর পাঠারে পরবর্তী স্টেশনে টিম নিয়ে অপেক্ষা করছে। সেখান থেকে দ্রুত দুজনকে আলাদা করতে হবে। উস্তারা দ্রুত তার বগি থেকে নেমে খান সাহেবের বগিতে ওঠে। আফসাকে নেমে যেতে বলে, কিন্তু খান সাহেব তাকে ভুল বোঝায় তাকে মারতে শুরু করে। উস্তারাও রাগ হয় আর সেও তাকে মারে। এক পর্যায়ে উস্তারার মাথায় খান সাহেব গুলি তাক করে আর উস্তারা তার গলা চেপে ধরে। এইখানে আফসাও উস্তারার মাথায় গুলি তাক করে। উস্তারা এই পর্যায়ে বলে দেয় যে ইন্সপেক্টর পাঠারে সামনের স্টেশনে অপেক্ষা করছে। খান সাহেব চুপচাপ সরে যেতে বলে আফসাকে। এরপর উস্তারাকে জিজ্ঞেস করে, তাই কথা আগে বললি না কেন? উস্তারা বলে, আমার ইচ্ছে করেনি তাই বলিনি। এরপর পরবর্তী স্টেশনে ইন্সপেক্টর পাঠারে তাদের বগিতে ওঠে, সবাইকে নামিয়ে দেয় খান সাহেব আর উস্তারা ছাড়া। আর এইখানে বোরখা পরে আফসাও নেমে যায়। এবার খান সাহেবের ক্ষত দেখে ইন্সপেক্টর পাঠারে বলে, কে মারলো? উস্তারা, ওকে তো পরে দেখে নেব, আপনি চলে যান। কিন্তু খান সাহেব যায় না, উল্টো ইন্সপেক্টর পাঠারেকে কড়া করে কথা বলতে শুরু করে। এক পর্যায়ে ইন্সপেক্টর পাঠারে উঠে গেলে আর নিরাপদ পজিশন নিয়ে গুলি করতে শুরু করে। এবার তো দুই পক্ষের গোলাগুলি শুরু হয়। খান সাহেব ইন্সপেক্টর পাঠারের 2-4 জনকে ধরাশায়ী করে, তখন ইন্সপেক্টর পাঠারেকে ধরে। তখন তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তিতে ইন্সপেক্টর পাঠারে খান সাহেবকে গুলি করে। খান সাহেবের দেহ উস্তারার সামনে পড়ে আর এই দৃশ্য দেখে সে খেপে গিয়ে এলো পাথারে গুলি করে সব কনস্টেবলকে মেরে ফেলে। কিন্তু শেষ মুহূর্তে এসে ইন্সপেক্টর পাঠারে তাকে গলায় গুলি করে আর সে ছিটকে ট্রেন থেকে সোজা ব্রিজ পার করে নদীতে গিয়ে পড়ে। পরের দিন ইন্সপেক্টর পাঠারের নিউজে বলে, দুর্ধর্ষ গুন্ডা উস্তারা মারা গেছে আর এই মিশনে স্মাইল খান আমাদের মাঝে আনলে। এই খবর শুনে তো আফসা কান্নায় ভেঙে পড়ে। এরপর চাচি তাকে বলে সব গুছিয়ে তার সাথে পালাবে, কিন্তু আফসা এখান থেকে কোথাও যাবে না। তার উদ্দেশ্য জালালকে মারা। কিন্তু চাচি বলে, জালালকে পাবে কই? এখন তো খান সাহেব নেই, উস্তারাও নেই। আফসা বলে, আল্লাহ একটা ব্যবস্থা করিয়ে দেবেন। এরপর ইন্সপেক্টর পাঠারে আসে আর আফসাকে কান্না করতে করতে দেখে অবাক হয়। জিজ্ঞেস করে, কি হয়েছে? চাচি বলে, সব চলে যাবে তাই মন খারাপ। ইন্সপেক্টর পাঠারে বলে, মন ভালো করার জন্য হানিমুনের টিকিট আনছি। এনে যাবার জন্য জালাল ভাই নিজের বেচেশন দিয়েছে তাদের গ্রামের এক অনুষ্ঠানে। আফসা তখন ইন্সপেক্টর পাঠারকে জড়িয়ে ধরে আর ইশারা করে চাচিকে বলে, ব্যবস্থা হয়েই গেল। এরপর তারা স্পেনের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে জালালের গ্রামের দিকে তারা যায় আর আফসা উদ্ভট ভুতুরে কস্টিউম আর মাস্ক পরা লোক দেখে। জালালের বাড়িতে গিয়েও এমন অনেককে দেখে। আফসার নামতে তাকে একটা মুখোশ দেওয়া হয়। জালালও একটা মুখোশ পরে নামে। সবাই নাচ গান আনন্দে উৎসবে মেতে ওঠে আর এরই মাঝে আফসার সুযোগ খুঁজে। একটা সময় সে সুযোগ পায় আর জালালকে মারতে যায়, কিন্তু জালাল ধরে ফেলে। তার মুখোশ খুলে পরিচয় পেয়ে যায়। ইন্সপেক্টর পাঠারে সে হাতের আংটি নিয়ে নেয়। তার মানে অনেক আগে থেকেই এই ব্যাপারে তারা জেনেছিল। আমরা ফ্ল্যাশব্যাকে দেখি খান সাহেবের ব্যাগ থেকে তারা আফসার আইডি পেয়েছে। এবার তো জালাল তার গ্রামের সবাইকে মিউজিক বাজিয়ে শোনাচ্ছিল। ইন্সপেক্টর পাঠারে তখন আফসাকে মারধর করতে থাকে, মুখ নাক ফাটিয়ে দেয়। এরপর জালালকে বলে একে মেরে ফেলতে। জালাল নাকি কথা দিয়েছিল, কিন্তু জালাল তখন অস্বীকার করে। জালাল বলে, আমাকে উস্তারা এনে দাও, তার প্রসব। ইন্সপেক্টর পাঠারে বলে, আমি নিজে হাতে তাকে হত্যা করেছি, তাকে কোথা থেকে আনবো? জালাল বলে, আমি আর উস্তারা হলাম দুইটা দেহ একটা প্রাণ, ও মারা গেলেও আমি টের পাবো, মারা যায়নি, আমার ওকে চাই। ইন্সপেক্টর পাঠারে এবার হাত পা ধরে বলে, এর থেকে ভালো আমাকে মেরে ফেল।
জালাল তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়, কিন্তু অন্যদিকে অস্ত্র তুলে দিয়ে আফসাকে ইশারা করে মেরে ফেলা। প্রথমে আফসা ইশারা বোঝে না, পরে যখন বুঝতে পারে তখন সে অস্ত্র নিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করে ইন্সপেক্টর পাঠারেকে। জালাল তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয় আর বলে, যার অপেক্ষা করছো সে আসবে, অবশ্যই আসবে। অন্যদিকে আমরা দেখি উস্তারা বেঁচে আছে কিন্তু বেশ অসুস্থ, গলায় গুলি লাগায়, তার কথা বলার ক্ষমতা নেই, তবে আস্তে আস্তে তার সেরে যাবে। 3 মাস পরে ডাক্তার চেক আপ করে দেখেন হালকা পাতলা কথা বলতে পারবে। তখন উস্তারা জুলিকে ডেকে জিজ্ঞেস করে তার পাসপোর্ট কোথায়। জুলি জিজ্ঞেস করে কোথায় যাবে। এরপর তো বাড়ি এসে তোল পার করে খুঁজতে থাকে পাসপোর্ট, কিন্তু সবাই তাকে বাধা দেয় পাগলামি করতে। মৃত্যু থেকে সে ফিরে এসেছে, একটা মেয়ের জন্য কতবার মরবে। তখন ছোট তাকে পাসপোর্টটা এনে দেয়। জুলিও দ্রুত দাদির খবর দেয়। দাদি তো উস্তারা যাওয়ার সময় সেখানে এসে হাজির, আর এইবার যেন সত্যিকারের রোমিও হয়ে ফেরে সে, এটাই সে আশা করে। বারবার এমন দুশ্চিন্তা ভালো লাগে না। জালাল রেডি হয়ে একটা প্রোগ্রামের জন্য বেরিয়ে যায়, আর সে বেরিয়ে যেতে কেউ একজন এক এক করে তার গার্ডদেরকে মেরে ফেলতে শুরু করে। আর সে আর কেউ নয়, উস্তারা। উস্তারা তো এক এক করে বাইরের সব গার্ডকে মেরে উপরে রুমে চলে আসে, আর সেখানে দেখা হয় রাবিয়ার সাথে। আর এইখানে চলে যায় আসল ঘটনার ফ্ল্যাশব্যাক। রাবিয়া সেদিন রাতে খান সাহেবের কাছে কল করে আর গোপনে জালালের ক্রাইমের খবর জানিয়ে দিতে চায়, কিন্তু সে যখন বলতে শুরু করে তখন তার দেবর ওসমান সব শুনে ফেলে। বাড়িতে কেউই ছিল না বলে রাবিয়া কল করে খান সাহেবকে, কিন্তু এইবার ওসমান তাকে বলতে শুরু করে জালাল তাকে এত ভালোবাসে, কিন্তু তাও রাবিয়া তাকে ঢোকা দিতে যাচ্ছে। অন্তত পেটের বাচ্চাটার কথা তো ভাবা উচিত। ধাবি দেবরের তর্ক শুরু হয়। এক পর্যায়ে ওসমান রাবিয়াকে মারতে শুরু করে, আর তার পেটে বাচ্চা থাকা সত্ত্বেও। এখন উস্তারা তখন সেখানে কাজ করতো। সে এসে রাবিয়াকে বাসায় আর জিজ্ঞেস করে কি হয়েছে। রাবিয়া তো বলে দেয় যে সে জালালের জঙ্গিরের সাথে হাত মিলিয়েছে। রাবিয়া চায় না তার বাচ্চা এদের ছায়ায় বড় হোক। উস্তারা পরিস্থিতি ঠান্ডা করতে চেষ্টা করে, কিন্তু রাবিয়া বন্দুক তাক করেছিল, আর এক পর্যায়ে সে উসমানের মাথায় গুলি করে। রাবিয়া ঘাবড়ে যায় আর তার পেটে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়। উস্তারা সেদিন রাবিয়াকে বাঁচাতে নিজের ওপর দায় নিয়ে পালিয়ে যায়, তবে রাবিয়ার বাচ্চা আর পৃথিবীর আলো দেখেনি। সিন বর্তমানে আসে, আর রাবিয়া তাকে কারাগারের চাবি দিয়ে বলে আস্তাকে ছাড়িয়ে নিতে। উস্তারা তাকেও সাথে যেতে বলে, কিন্তু রাবিয়া বলে এখানে আবার বাচ্চার আত্মা আছে, কিভাবে যাই। এরপর সেখানে আরেকজন গার্ড চলে আসে। উস্তারা তাকেও মেরে রাবিয়াকে নিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে। রাবিয়া পালিয়ে গেলে উস্তারা কারাগারে এসে আফসাকে বের করে। আফসাদ উস্তারাকে জীবিত দেখে খুশিতে জড়িয়ে ধরে, যেন বিশ্বাসই করতে পারছিল না। এরপর তার গার্ডের আরো সতর্ক হয়ে যায়, কিন্তু উস্তারা কৌশলে এক এক করে সবাইকে ফাঁকি দিয়ে আফসাকে নিয়ে বেরিয়ে আসে। এরপর বাইরে এসে আরো গার্ডদের সাথে তার যুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে আফসা এসে জিজ্ঞেস করে কেউ কাউকে এত ভালো কিভাবে বাঁচতে পারে। উস্তারা বলে একই প্রশ্ন তো তোমাকেও করতে পারি। এরপর উস্তারার লোকেরা আসে, আর উস্তারা আফসাকে নিয়ে বেরিয়ে পড়ে। আফসা জিজ্ঞেস করবে এখন কোথায় যাবে। উস্তারা বলে জালাল এখন বেঁচে আছে। আফসার উস্তারার জীবন সে ঝুঁকিতে ফেলতে চায় না, তাই এইসব না করে চলে যেতে চায়, কিন্তু উস্তারা নিজের কাছে প্রতিজ্ঞা করেছে যে সে জালালকে শেষ করবে। তাই আফসা এবার দোয়া পরে উস্তারার গায়ে ফুলিয়ে নেয়। জালাল এদিকে রেডি হয়ে মাঠে নামে সামনের লড়াই করতে। রাবিয়া সাদা পতাকা উড়িয়ে সংকেত দেয়, তখন জালালের আহত এক গার্ড কল করে জানায় উস্তারা ফিরে এসেছে, আর রাবিয়াও তাদের সাথে মিলে আছে। এটি শুনে তো জালালের চোখ রাগে জ্বলতে থাকে। পেছনের ঘরে তারা আলাদা করে দেখা করে, কিন্তু কারো মুখে কোনো কথা ছিল না। রাবিয়ার যেন কোনো আক্ষেপ নেই, সে যা করেছে ঠিকই করেছে। এরপর জালাল মাঠে ফিরে আসে, আর আজ সারের বদলে আসে উস্তারা। জালাল তাইকে পেয়েই মজা পায়, আজ একে শেষ করবে সে নিজের হাতে। তাই সে সবার উদ্দেশ্যে বলে আজকে এটাই আমার সাল। এটা প্রবাদ আছে, কুকুরের মরার তাড়া হলে সে শহরের দিকে ভাগে, আর ষাঁড়ের মরার তাড়া হলে সে স্পেনে আসে। আর এটা যে সে ষাঁড় নয়, এই ষাঁড় আমার পরিবার বাঁচাতে গিয়ে নিচের ঘাড়ে দোষ নেয়, কেন এখন সেই ঘর বাঁচাতে পারেনি। জালাল এবার রাবিয়ার কাটা মাথাটা সবার সামনে দেখায়। জালাল বলে আজ এখান থেকে একজন জীবিত যাবে, হয় তুই নয়তো আমি। তো উস্তারা তার ছুরি বের করে আর লড়াই শুরু করে। প্রথমে তো উস্তারা লড়াই বেশিক্ষণ টিকতে পারে না, তরবারির আঘাতে আহত হয়ে সে মাটিতে পড়ে যায়। জালাল ভাবে তার তো বিজয় অবশ্যম্ভাবী, কিন্তু কিছুক্ষণ পরে উস্তারা উঠে তার ছোট ছুরি দিয়ে জালালকে ক্ষতবিক্ষত করে ফেলে। এরপর ক্ষতবিক্ষত জালালকে শেষ মার মারতে যায়, কিন্তু তখন আসে আফসা, আর উস্তারা তার হাতেই তরবারি তুলে দেয়। আফসা এবার জালালকে মেরে তার প্রতিশোধ দেয়। এরপর সেই উস্তারাকে জড়িয়ে ধরে। মুভির শেষ হয় আফসার গান শেখানোর মধ্য দিয়ে। আফসা শুধু বাচ্চাদের না, উস্তারা তার দলের সবাইকে বাচ্চাদের সাথে গান শেখানোর জন্য বসিয়ে দিয়েছে। আর এইভাবেই শেষ হয় ও রোমিও মুভির কাহিনী।